Detergent is equally active in hard water but soap is not. Explain. এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা বি অথবা সি তে আসতে পারে, ইউজুয়ালি বি তেই আসে। সো এখন যদি আমরা এটা ডেসক্রাইব করি, আচ্ছা, ইকুয়ালি অ্যাক্টিভ ইন হার্ড ওয়াটার। আমরা জানি হার্ড ওয়াটার কি, সফট ওয়াটার কি। হার্ড ওয়াটার হচ্ছে এমন পানি যেটার মধ্যে বিভিন্ন ধরনের ইনসলিউবল সল্ট থাকে, ইনসলিউবল না অ্যাকচুয়ালি, বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়াম সল্ট ডিজলভড কন্ডিশনে থাকে। সো হার্ড ওয়াটার কি? হার্ড ওয়াটার হচ্ছে the kind of water in which calcium and magnesium salts remain dissolved. আর সফট ওয়াটার কি? সফট ওয়াটার হচ্ছে যেটার মধ্যে সলিউবল সল্ট যেমন সোডিয়ামের সল্ট ডিজলভ থাকে, সেগুলোকে আমরা সফট ওয়াটার বলি। এবং হার্ড ওয়াটার কি? যেগুলোর মধ্যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের সল্ট থাকে। সফট ওয়াটারে ডিটারজেন্ট, সোপ দুইজনই অ্যাক্টিভ, কিন্তু হার্ড ওয়াটারে শুধু ডিটারজেন্ট অ্যাক্টিভ, সোপ অ্যাক্টিভ না। এই কথাটার মানে হচ্ছে সাবান হার্ড ওয়াটারে ঠিকভাবে কাজ করে না, কিন্তু ডিটারজেন্ট ঠিকই হার্ড ওয়াটারে ঠিক মতো কাজ করে। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা দেখলাম এটা একদম ইজি, এটা জাস্ট আমরা কয়েক লাইনেই ডেসক্রাইব করতে পারি। হার্ড ওয়াটারের মধ্যে কি থাকে? হার্ড ওয়াটার কন্টেইনস ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস। আচ্ছা, হার্ড ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্ট থাকে। সো এখন যদি আমরা ডিটারজেন্ট ইউজ করি এই হার্ড ওয়াটারের মধ্যে, আমরা যদি ডিটারজেন্ট ইউজ করি তাহলে ডিটারজেন্টের সাথে এই সল্টগুলা রিয়াকশন করবে। রিয়াকশন করে যেই জিনিসটা তৈরি করে দ্যাট ইজ নিউ ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম সল্ট। কি বলবো এটাকে আমি অ্যাকচুয়ালি, এটাকে বলা যায় এভাবে যে নিউ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, নিউ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস অফ ডিটারজেন্ট আর প্রডিউসড। সো এই যে হার্ড ওয়াটারের মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্ট। এই হার্ড ওয়াটারের মধ্যে যদি আমি এখন ডিটারজেন্টকে ইউজ করি, ডিটারজেন্টের যেই পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো আছে তারা এই হার্ড ওয়াটারের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্টের সাথে রিয়াকশন করবে। রিয়াকশন করে তারা নতুন কিছু সল্ট তৈরি করবে। সেই সল্টগুলোকে আমরা বলতেছি নিউ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্ট অফ ডিটারজেন্ট, কারণ এখানের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্টের সাথে ডিটারজেন্ট রিয়াক্ট করে যেহেতু সল্টগুলো তৈরি হচ্ছে, তাই আমরা এভাবে বলতেছি। সো যেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টগুলো তৈরি হইল, সেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টগুলো হচ্ছে সলিউবল ইন ওয়াটার। সো ডিটারজেন্ট মিক্স করার ফলে নতুন যেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টগুলো আমরা পাইছি সেগুলো হচ্ছে পানিতে সলিউবল। যেহেতু পানিতে সলিউবল, so they create no difficulties in cleaning purpose. সলিউবল হয়ে গেছে তার মানে কি পানির সাথে মিক্স হয়ে গেছে, এবং পানির সাথে মিক্স হয়ে সে আবার ক্লিনিং মেকানিজম ইউজ করে সে আমাদের ক্লোথস গুলাকে ক্লিন করে ফেলতে পারবে। কিন্তু সোপের ক্ষেত্রে এটা পসিবল না। রিজন কি? সোপ যখন আমরা ইউজ করব, যেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্ট তৈরি হবে, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস দ্যাট আর produced are insoluble in water. সাবান ইউজ করার ফলে হার্ড ওয়াটারের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টের সাথে রিয়াকশনের ফলে তারা কি তৈরি করে? ইনসলিউবল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড তৈরি করে। এই ইনসলিউবল কম্পাউন্ডগুলা কি করবে? পানিতে ভাসবে, দ্যাট ইজ ফ্লোট করবে, ফ্লোটস ইন দ্য ওয়াটার
সো এই যে পানিতে ভাসতে থাকবে এবং অ্যাজ এ রেজাল্ট তারা কি করবে, তারা কাপড়কে পরিষ্কার করতে দিবে না, কারণ এরা যদি পানিতে ডিজলভ না হয়, পানিতে ডিজলভ না হইলে হাইড্রোফোবিক পার্ট, সোপের হাইড্রোফোবিক পার্ট ক্যান নট পুল আউট দ্য অয়েল অর গ্রিস ফ্রম দ্য ক্লোথস। যেহেতু এরা ডিজলভ হচ্ছে না, তার মানে হাইড্রোফোবিক পার্ট তার কাজ করতে পারবে না, আর হাইড্রোফোবিক পার্ট তার কাজ যদি না করতে পারে তাহলে আমাদের কি বলবো, তাহলে আমাদের ক্লিনিং পারপোজটা ফুলফিল হবে না, দ্যাট ইজ আমাদের ক্লোথস গুলা ডার্টি থেকে যাবে। এবং ক্লোথস রিমেইন ডার্টি তো আছেই, ক্লোথস রিমেইন ডার্টি as well as wastage of soap also occurs. সাবানের কাজ কি? সাবানের কাজ হচ্ছে কাপড় পরিষ্কার করা। এখন সাবান যদি কাপড়ই পরিষ্কার করতে না পারলো হার্ড ওয়াটারের জন্য, তার মানে কি সাবানের ওয়েস্টেজও হইতেছে। সাবানের ওয়েস্টেজের সাথে সাথে এটা যখন ডিসপোজ হয়ে বিভিন্ন ওয়াটার বডিতে চলে যাবে, তখন তারা অ্যাকোয়াটিক সিস্টেমকেও নষ্ট করবে। দ্যাটস ওয়াই হার্ড ওয়াটারে সোপ ইউজ করা নট সুইটেবল, বাট ডিটারজেন্ট ইউজ করা সুইটেবল, কারণ ডিটারজেন্ট হার্ড ওয়াটারে অ্যাক্টিভ বাট সোপ হার্ড ওয়াটারে অ্যাক্টিভ না। রিজন একটাই, ডিটারজেন্ট হার্ড ওয়াটারের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্টের সাথে রিয়াকশন করার পরে যেই নতুন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড গুলা তৈরি করে, সেটা ডিটারজেন্ট হইলে সলিউবল হয়, সোপ হইলে ইনসলিউবল হয়। যেহেতু এটা সলিউবল, তাহলে হাইড্রোফোবিক পার্ট তার কাজ করতে পারবে ইজিলি, দ্যাট ইজ অয়েল এবং গ্রিসকে পুল আউট করতে পারবে ফ্রম দ্য ডার্টি ক্লোথস, এবং আমাদের ক্লিনিং পারপোজটা অথবা ক্লিনিং প্রসেসটা সাকসেসফুল হবে। বাট এটা যেহেতু ইনসলিউবল, তার মানে পানিতে ভাসবে। পানিতে ভাসা মানে কি, সে পানিতে মিক্স হয় নাই অথবা ডিজলভ হয় নাই। আর হাইড্রোফিলিক পার্ট যদি ডিজলভ না হয়, তাহলে হাইড্রোফোবিক পার্ট তার কাজ করতে পারবে না, সে ডার্ট অথবা অয়েল অথবা গ্রিসকে কাপড় থেকে পুল আউট করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট ক্লথস উইল রিমেইন ডার্টি, এবং যেহেতু আমাদের ক্লথস ক্লিন হয় নাই, তার মানে আমরা যে সাবানটা ইউজ করছি যেই পারপোজে, সেই পারপোজটা ওয়েস্ট। সো এইসব রিজনের জন্য ডিটারজেন্ট ইজ বেটার দেন সোপ। এটা আমি একদম শুরুতেই বলছিলাম, ডিটারজেন্ট ইজ বেটার দেন সোপ, রিজনটা হচ্ছে এটা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাড ইফেক্টস অফ ইউজিং সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সোপ এবং ডিটারজেন্ট আমরা ক্লিনিং পারপোজে যতই ইউজ করে থাকি, এটা আমাদের যতই নেসেসারি হোক না কেন, এটার ব্যাড ইফেক্টও আছে। ব্যাড ইফেক্টের মধ্যে কি, যখন আমরা সোপ অথবা ডিটারজেন্ট বেশি বেশি ইউজ করে ফেলবো, আমাদের যে কাপড়ের কালারটা আছে, দ্যাট মে ফেড আউট, মে ডিস্ট্রয় কালার, আমাদের কালার নষ্ট হয়ে যায়। এটা আমরা দেখি, কারণ একটা কাপড় যখন অনেকদিন ধরে ধোয়া হয়, তারপরে আমরা দেখি কালারটা ফেড হয়ে গেছে, কালারটা হালকা হয়ে গেছে, ইভেন অনেক কিছু ডিসকালারও হয়ে যায়, কালার চেঞ্জও হয়ে যায়। এটার রিজন কি, এক্সেস ইউজ অফ সোপ অর ডিটারজেন্ট। তারপরে স্পিনিং অফ ক্লথস মে ক্রিয়েট ইনফেকশন ইন হ্যান্ডস। আচ্ছা, কাপড় যখন আমরা হাত দিয়ে ধুবো, তার মানে আমাদের হাত এবং সোপ এবং ডিটারজেন্টের সাথে আমাদের হাতের কন্ট্যাক্টে থাকে অনেকক্ষণ। অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমরা যদি এক্সেস সোপ অথবা ডিটারজেন্ট ইউজ করি, আমরা জানি সোপ অথবা ডিটারজেন্ট মেইনলি একটা বেসিক কম্পাউন্ড থেকে তৈরি হয়, দ্যাট ইজ অ্যালকালাইন। সো ওই অ্যালকালাইন অথবা বেসিক জিনিসটা আমাদের হাতে অথবা স্কিনের সাথে লেগে লেগে কি হবে, আমাদের স্কিনকে নষ্ট করে ফেলতে পারে, ইনফেকশন তৈরি করতে পারে। আচ্ছা, নন বায়োডিগ্রেডেবল কি আর বায়োডিগ্রেডেবল কি, এটা হয়তোবা আমরা জানি। নন বায়োডিগ্রেডেবল হচ্ছে যেই সাবস্টেন্স গুলা আর নট ডিসোসিয়েটেড বাই মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম যেই সাবস্টেন্স গুলাকে ডিসোসিয়েট করতে পারে না অথবা নষ্ট করে দিতে পারে না অথবা খেয়ে ফেলতে পারে না, সেসব জিনিসগুলাকে আমরা নন বায়োডিগ্রেডেবল বলি। আর মাইক্রো অর্গানিজম যেগুলাকে ডিস্ট্রয় করতে পারে, ডিসোসিয়েট করতে পারে, খেয়ে ফেলতে পারে, সেগুলাকে আমরা বায়োডিগ্রেডেবল বলি। প্রথম কথা, নন বায়োডিগ্রেডেবল সোপ অ্যান্ড ডিটারজেন্ট মোস্ট অফ দ্য কান্ট্রিতে ব্যান্ড, এটা একদম ইউজ করা নিষেধ। বায়োডিগ্রেডেবল গুলা ইউজ করা যায়, কিন্তু তাও এক্সেস ইউজ অফ বায়োডিগ্রেডেবল সোপ অর ডিটারজেন্ট এটাও হার্মফুল। আর নন বায়োডিগ্রেডেবল টোটালি ব্যান্ড ইন মেনি কান্ট্রিজ। আচ্ছা, কেন ব্যান্ড অথবা কেন আমরা নন বায়োডিগ্রেডেবলকে ইউজ করতেছি না, বা এটার ব্যাড ইফেক্ট কি? নন বায়োডিগ্রেডেবল সোপ অথবা ডিটারজেন্ট যখন আমরা ইউজ করব,
এটা কি করবে, এটা রিভার, ক্যানেল এবং আদার ওয়াটার বডিতে ভাসতে থাকবে। কারণ আমরা জানি, আমরা যখন ক্লিনিং মেকানিজমটা দেখছিলাম, আমরা দেখছিলাম স্কাম অফ অয়েল অ্যান্ড গ্রিজ উইল ফ্লোট ইন দ্য ওয়াটার। এই অয়েল অথবা গ্রিজকে যখন আমরা ওয়াশ আউট করি, তখন এরা কি করতেছে, আমাদের কাপড়ে হয়তো বা নাই, কিন্তু এটা কি আমাদের কাপড় থেকে বের হয়ে অন্য ওয়াটার বডিতে পাস আউট হচ্ছে। অন্য ওয়াটার বডিতে পাস আউট হয়ে কি হবে, এটা যেহেতু পানিতে ডিজলভ হয় না, তার মানে ওয়াটার বডির উপর ভাসতে থাকবে এবং এরা ফোম ক্রিয়েট করবে। এই ফোমটা যখন অনেক দিন ধরে আমাদের ওয়াটার বডির উপর জমতে থাকবে, আস্তে আস্তে কি করবে, এটা ওয়াটারের কোয়ালিটিকে ডিগ্রেড করবে। ওয়াটারের কোয়ালিটিকে ডিগ্রেড করে এটা কি করবে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টকে ডিস্ট্রয় করবে। আর যেহেতু নন বায়োডিগ্রেডেবল, কোনো মাইক্রো অর্গানিজমও এদেরকে ডিসোসিয়েট করতে পারবে না বা খেয়ে ফেলতে পারবে না। দ্যাট মিনস এটা অল দ্য ইয়ার রাউন্ড পানির ওপর আস্তে আস্তে জমতে থাকবে, আমাদের অ্যাকোয়াটিক সিস্টেমকে নষ্ট করবে, পানির কোয়ালিটি ডিগ্রেড করবে। দ্যাটস ওয়াই নন বায়োডিগ্রেডেবল সোপ অর ডিটারজেন্ট আর হার্মফুল, দ্যাটস ওয়াই দে আর ব্যান্ড ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ। আচ্ছা, বায়োডিগ্রেডেবল, এটাতে সমস্যা কি? বায়োডিগ্রেডেবলের সমস্যা ওই আগেরটাই, খালি ঝামেলা আছে এখানে। বায়োডিগ্রেডেবলে কি, বায়োডিগ্রেডেবল সোপ অথবা ডিটারজেন্ট ওয়াশ আউট করার পরে এরা কি আগের মতো বিভিন্ন ওয়াটার বডির ওপরে যাবে, ওয়াটার বডির ওপরে যায় কি করবে, ফোম ক্রিয়েট করবে। এবং মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি সয়েল অথবা ল্যান্ডের ওপর থাকে, সেগুলো পানির ওপর থাকে না। মাইক্রো অর্গানিজম পানির ওপর থাকে না ইউজুয়ালি মোস্ট অফ দ্য মাইক্রো অর্গানিজমস আর ফাউন্ড অন ল্যান্ড অথবা সয়েল। যেহেতু পানির উপর কোনো মাইক্রো অর্গানিজম নাই, তাহলে বায়োডিগ্রেডেবল হওয়া সত্ত্বেও মাইক্রো অর্গানিজমই যদি নাই, তাহলে ওই ফোম অথবা ওই ওপরের পানির যে ময়লা লেয়ার, সেটাকে ডিসোসিয়েট করবে কে? কেউ করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট ওইটাও সময়ের সাথে সাথে পানিতে থাকতে থাকতে কি হবে, আমাদের পানির কোয়ালিটি ডিগ্রেড করবে, অ্যাকোয়াটিক সিস্টেমকে নষ্ট করবে। কিন্তু এটা যেহেতু বায়োডিগ্রেডেবল, তাই আমরা ওয়াটার ট্রিটমেন্ট করে ওই পানিটাকে আবার ইউজেবল অথবা ওইটার কোয়ালিটিকে বেটার করতে পারি। বাট যেহেতু ইন বাংলাদেশ আমরা অত ওয়াটার ট্রিটমেন্ট করি না, বা বলতে পারো আমরা বাংলাদেশে এত খেয়াল রাখি না, দ্যাটস ওয়াই আমাদের ওয়াটার সিস্টেম অথবা অ্যাকোয়াটিক সিস্টেম যেটা, সেটা আস্তে আস্তে ডিগ্রেড হইতেছে। দ্যাটস ওয়াই বায়োডিগ্রেডেবল সোপ অথবা ডিটারজেন্টও মেইনলি হার্মফুল। আচ্ছা, এখন বিভিন্ন ডিটারজেন্টে ফসফেট ইউজ করা হয়। এই ফসফেট ইউজ করা হয় কি, টু এনহ্যান্স দ্য ক্লিনিং মেকানিজম অথবা ক্লিনিং অ্যাবিলিটি, টু এনহ্যান্স দ্য ক্লিনিং অ্যাবিলিটি অফ ডিটারজেন্ট। অনেক ডিটারজেন্টে ফসফেট ইউজ করা হয়ে থাকে। যেহেতু ডিটারজেন্টে ফসফেট ইউজ করা হচ্ছে, তাহলে ডিটারজেন্ট যখন তার কাজ ক্লিনিং পারপোজ শেষ করে সে যখন ওয়াটার বডিতে, আবার ওই যে এখানের মতো ওয়াটার বডিতে যখন ওপরে জমতে থাকে, তখন কি হয়, ওই ওয়াটার বডির মধ্যে যে ডিটারজেন্টের রেসিডিউটা গেল, সেই রেসিডিউয়ের মধ্যে ফসফেট থাকবে। কেন থাকবে? কারণ ডিটারজেন্টের মধ্যে আমরা ফসফেট ইউজ করছিলাম। সো ওই ফসফেটটা কি করবে, ওয়াটার বডিতে যে আস্তে আস্তে জমতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমরা জানি ফসফেট আর গুড ফার্টিলাইজার্স ফর মস অ্যান্ড অ্যাকোয়াটিক প্ল্যান্টস। অ্যাকোয়াটিক প্ল্যান্ট এবং মসের জন্য ফসফেট হচ্ছে গুড ফার্টিলাইজার। তার মানে ফসফেট থাকলে মস এবং অ্যাকোয়াটিক প্ল্যান্টের গ্রোথ ইনক্রিজ হবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমাদের যেই ওয়াটার সিস্টেমটা ছিল, সেই ওয়াটার সিস্টেমের মধ্যে অ্যাকোয়াটিক প্ল্যান্টের কোয়ান্টিটি বাড়বে। অ্যাকোয়াটিক প্ল্যান্টের কোয়ান্টিটি বাড়লে কি হবে, আমরা জানি প্ল্যান্টস কি আমাদের পানি থেকে কি অক্সিজেন নিয়ে নেয়। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস will take more dissolved oxygen from water, কেন? যেহেতু প্ল্যান্টের গ্রোথ ইনক্রিজ হয়েছে, তার মানে প্ল্যান্ট বড় হচ্ছে, এবং আমরা জানি বড় হইলে তার অক্সিজেনের কোয়ান্টিটিও বেশি লাগবে। তাই সে কি করবে, বেশি বেশি ডিজলভড অক্সিজেন সে নিয়ে নিবে আমাদের ওয়াটার থেকে। অ্যাজ এ রেজাল্ট ওয়াটারের DO of water will decrease.
ডিক্রিজ। ডিও কি? ডিও হচ্ছে ডিজলভড অক্সিজেন। এটা হয়তোবা চ্যাপ্টার 9-এ পড়ে আসছো কোয়ালিটি অফ ওয়াটারের মধ্যে। না, ওয়াটারের ডিজলভড অক্সিজেনের কোয়ান্টিটি কমতে থাকবে। যখন ওয়াটারের ডিজলভড অক্সিজেন কমতে থাকে তখন আমরা সেই ওয়াটারকে পলিউটেড ওয়াটার হিসেবে কনসিডার করি। সো যেই ডিটারজেন্টের মধ্যে ফসফেট আছে সেই ফসফেটটা কি করতেছে? আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টের ফার্টিলাইজার হিসেবে কাজ করতেছে। অ্যাজ এ রেজাল্ট অ্যাকোয়াটিক প্ল্যান্টসের গ্রোথ ইনক্রিজ করতেছে। গ্রোথ ইনক্রিজ করার ফলে কি হবে? দে উইল টেক মোর ডিজলভড অক্সিজেন ফ্রম ওয়াটার। অ্যাজ এ রেজাল্ট ডিও অফ ওয়াটার উইল ডিক্রিজ। আর আমরা যেই পানির ডিও লেভেল কম সেই পানিকে আমরা, সেই ওয়াটারকে আমরা কি কনসিডার করি? সেই ওয়াটারকে আমরা পলিউটেড ওয়াটার কনসিডার করি। সো দ্যাটস ওয়াই ফসফেট, যে ডিটারজেন্টগুলোর মধ্যে ফসফেট ইউজ করা হয় সেগুলা আমাদের এনভায়রনমেন্টের জন্য খারাপ। সো আর ওভারঅল এগুলাই হচ্ছে ব্যাড ইফেক্টস অফ ইউজিং এক্সেস সোপ অর ডিটারজেন্ট। বেশি সোপ অথবা ডিটারজেন্ট ইউজ করলে এই সমস্যা আমরা ফেস করতে পারি। দ্যাটস ইট।